একটু চুপ থাকেন। এবার আসেন, এবার ভারত উপমহাদেশের দিকে দৃষ্টি ফেরানো যাক। আমরা এবার চলে গেছিলাম ইংল্যান্ডে, এই সেই অন্যান্য যেসব জায়গা নবম দশম শতাব্দীতে। প্রাচীন ভারত বিভিন্ন স্বাধীন অঙ্গরাজ্য ও আদি গোষ্ঠী রাজ্য বিভক্ত ছিল, এবং সংখ্যাগরিষ্ঠ জনগণ কর্তৃক অনুসৃত সনাতন হিন্দু ধর্মশাস্ত্র, যেহেতু ভারতের কথা আসতেছে, তাহলে হিন্দুদের অনুসৃত সনাতন ধর্মটাই আশা করি হিন্দু ধর্মশাস্ত্র এবং ধর্মীয় প্রচলিতি, রীতিনীতি এবং প্রথা অনুযায়ী বিচার ব্যবস্থা পরিচালিত হতো। সনাতন হিন্দু ধর্ম অনুযায়ী সাক্ষ্য প্রমাণাদি সাধারণভাবে ঐশ্বরিক আইন এবং মনস্য সৃষ্ট আইনে বিভক্ত ছিল। সনাতন হিন্দু সমাজ ব্যবস্থার বিচার ব্যবস্থা ছিল অত্যন্ত আদিম। সাক্ষীদেরকে সাধারণ বিভিন্ন অগ্নি পরীক্ষার মাধ্যমে সাক্ষী হিসেবে নিজেদের বিশ্বাসযোগ্যতা প্রমাণ করা হতো। এই বিশ্বাসযোগ্যতা আমরা সাক্ষ্য পাবো। মনস্য সৃষ্ট, যেটা মানব রচিত আমরা যেটা বলি, বিরোধী বিষয়ে নিষ্পত্তির ক্ষেত্রে উপস্থাপিত সাক্ষ্য, দলিলাদি, দখল এবং পারিপার্শ্বিক সাক্ষ্য বিবেচনা করা হতো। উদাহরণস্বরূপ, অগ্নিসংযোগের ক্ষেত্রে মশাল বহনকারীকে অগ্নিসংযোগকারী হিসেবে বিবেচনা করা হতো। যে ব্যক্তি নিজ হাতে অস্ত্র তুলে নিত তাকে খুনি হিসেবে দোষী সাব্যস্ত করা হতো। যার হাতে কুঠার থাকতো সে বৃক্ষ নিধনকারী হিসেবে পরিগণিত হতো, এবং যার দৃষ্টি সন্দেহজনক মনে হতো শারীরিক নিপীড়ন করেছে বলে বিবেচনা করা হতো। এই কথাগুলো খুব ভালো লাগছে। যে রাস্তায় আপনি হেঁটে যাচ্ছেন, আপনার কুঠার আছে, তাহলে মনে করতে হবে যে আপনি বৃক্ষ নিধনকারী। আর আপনি যাকে মনে করছেন যে সন্দেহ মনে হচ্ছে, তাকে মনে হচ্ছে শারীরিক নিপীড়ন করছে, বিবেচনা করা হতো। আর যার কাছে অস্ত্র আছে তাকে খুনি বলে বিবেচনা করতো। আর সেটা ভারতের ইতিহাস পড়তেছে কিন্তু। অপরদিকে 610 খ্রিস্টাব্দে আরব দেশের মক্কা নগরীতে, এখন 610-এ চলে আসছি, ইসলাম ধর্মের উন্মেষ হয়। ইসলামী ধর্মীয় আইন মূলত পবিত্র কোরআন এবং হাদিস হতে উদ্ধৃত। তদানীন্তন মুসলিম আরব সমাজে পবিত্র কোরআন শরীফ ও হাদিসে বর্ণিত নির্দেশনা ও দেশীয় রীতি অনুযায়ী বিচার পদ্ধতি পরিচালনা করা হতো। পক্ষগণকে অত্যন্ত দুইজন সাক্ষী দ্বারা বক্তব্যের প্রমাণ করতে হবে, খুবই জরুরি এটা। আমরা এটা পাবো সাক্ষ্য আইনে, যে এবং অন্যান্য আইনে বলা রয়েছে যে সাক্ষী, একটা মামলা প্রমাণ করার জন্য কতজন সাক্ষী প্রয়োজন, এবং কার্যবিধি এবং আমাদের সাক্ষ্য আইন। আচ্ছা, এখানে একটা দেখেন, এই প্রসঙ্গে ফারুক উমর খলিফা সরি এ প্রসঙ্গে খলিফা উমর রহমতুল্লাহ আলাইহি আমলে একটি ঘটনা উল্লেখ করা যেতে পারে। একবার খলিফা উমর ফারুক একজন অভিযুক্তের বিরুদ্ধে একটি অভিযোগ নিয়ে কাজীর কাছে গিয়েছিলেন। কাজী বিরোধী বিষয় প্রমাণে নিম্নোক্ত দুইজন সাক্ষী উপস্থাপনের জন্য বললে খলিফা বলেন যে তিনি নিজেই উক্ত ঘটনার সাক্ষী। খলিফা বলতেছেন আমি উক্ত ঘটনার সাক্ষী। কাজী বললেন অভিযোগের সপক্ষে দুইজন সাক্ষী ব্যতীত শুধুমাত্র অভিযোগকারী এমনকি খলিফার সাক্ষীর ভিত্তিতে মামলা প্রমাণযোগ্য নয়, অন্যথায় মামলায় খারিজ। এই ঘটনা প্রমাণ করে সপ্তম শতাব্দীর প্রথমার্ধে মুসলিম বিশ্বের বিচার ব্যবস্থা বিরোধী বিষয় প্রমাণের নিমিত্তে স্বাধীন নিরপেক্ষ সাক্ষীদের সাক্ষ্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। নরম্যান রাজা ইংল্যান্ড দখলের পর, মনোযোগ দেন, ছোট ছোট রাজ্যগুলোকে একত্রিত করে একটি কেন্দ্রীয় শাসন সেন্ট্রালি ব্যবস্থা করার জন্য এই আওতায় আনার প্রয়াস পায়। হেনরি টুতে এই বিচার ব্যবস্থায় বিশেষ সংস্কার সাধন করেন। অর্ডিএল এর মাধ্যমে সাক্ষ্য গ্রহণ বিলুপ্ত হয়, তবে অভিযোগ প্রমাণের জন্য প্রচন্ড শারীরিক মানসিক যন্ত্রণার মাধ্যমে স্বীকারোক্তি আদায়। এই স্বীকারোক্তি আদায়, যে আমরা যেটা অভিযোগ প্রমাণের জন্য প্রচন্ড শারীরিক মানসিক আমরা নির্যাতন যদি করে থাকি, সেগুলোকে এমনি তো বলা হয়েছে পুলিশ আইনে 7 এবং অন্যান্য আইনে পিআরবিতে বলা রয়েছে, কার্যবিধিতে বলা রয়েছে। পিআরবিতে বলা হয়েছে কখনোই আপনি শারীরিক টর্চার বা কাউকে প্রলোভন হুমকি দেওয়ার সুযোগ নেই। স্বাক্ষর তো পুলিশের নিকট স্বীকারোক্তি 25 দ্বারা কোনো ভ্যালু নাই। তো এখানে হচ্ছে প্রচন্ড শারীরিক মানসিক যন্ত্রণার মধ্যে স্বীকারোক্তি আদায় করা হতো তখনকার সময়। বিশেষ করে 14 শতকের মধ্যভাগে ওয়েস্টমিনিস্টার রাজপ্রাসাদের অভ্যন্তরে স্থাপিত স্টার চেম্বারের সাক্ষ্যকে প্রচন্ড যন্ত্রণার মাধ্যমে অভিযুক্ত তার সাক্ষীর নিকটে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করা হতো। এই আইনগুলো কিন্তু যদিও এখন সংশোধিত বিষয় থাকে 25, যেটা সংশোধিত হয়েছে ডিজিটাল যে বিষয়গুলো সেগুলো সংশোধিত হয়েছে। এখন বিষয় হচ্ছে যে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়, এগুলো কিন্তু ব্রিটিশ থেকেই আসছে, এটা পুলিশের জন্য নতুন না, কিন্তু আমরা ইতিহাসটা জানি না। ওই আদালতের ছাদ নক্ষত্র খচিত ছিদ্র বলে ওই আদালতকে স্টার চেম্বার নামে অভিহিত করা হতো। এই স্টার চেম্বার 1641 সালে বিলুপ্ত হয়। এর মধ্যে জুরি ব্যবস্থা ধীরে ধীরে উন্নত হতে থাকে। 12 জন জুরিদের সম্মুখে সাক্ষী উপস্থাপন করা হতো। তাছাড়া মধ্যযুগে বিভিন্ন আদালত, কিং বেঞ্চ, কোর্ট অফ কমন প্লেস, কোর্ট অফ এক্সিকিউটিভ এর বিচারকের রায়ের মাধ্যমে কমন ল সম্বলিত হতে থাকে। অপরদিকে 19 শতক এবং 20 শতকে পার্লামেন্ট কর্তৃক আইন প্রণয়ন মারফত সাক্ষ্য আইন, যেমন ক্রিমিনাল এভিডেন্স 1898, যেটা আমরা সিভিল এভিডেন্স, এবং 1968 মাধ্যমে সাক্ষ্য আইন যুক্তরাজ্যে পরিমার্জন পরিউন্নতিকরণ হয়। দেখছেন যে শুরু হচ্ছে যে 1920 শতকে, কিন্তু সেটা 1898, 1968 এগুলো কিন্তু পূর্বে সাক্ষ্য আইন হিসেবে যুক্তরাজ্যে এটাকে পরিমার্জন করার জন্য উন্নতিকরণ করা হয়েছে। ভারতে মুঘল আমল বিচার
ব্যবস্থা ইসলামিক আইন দ্বারা প্রভাবিত ছিল মুঘলে। তবে এই আইন ভারতের স্থানীয় জনসাধারণের উপর চাপিয়ে দেওয়া হয়নি। একসময় সেরকম কোনো লিখিত আইন ছিল না। কাজীরা ন্যায় নীতি অনুসারে বিচার করতেন, তাদের সাথে ন্যায় নীতি নিয়ে বিচার করতেন। তবে মুসলিম জনগোষ্ঠীর জন্য ইসলামী আইন এবং স্থানীয় জনসাধারণ স্থানীয় প্রথার উপর নির্ভর করতেন। তবে কাজীগণ প্রধানত ন্যায় নীতি দ্বারা ন্যায় বিচার প্রয়াস করতেন। প্রয়োজনে বাদশাহ নিজের বিচার করতেন এবং তিনি সর্বশেষ আপিল আদালত ছিলেন। অনেকের বোরিং লাগতেছে না?